কলকাতার কবরস্থানে আগুন দেওয়ার দাবিতে একটি গুজব ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে যখন সহিংসতা ও মুসলিম নির্যাতনের দাবিতে একের পর এক ভিডিও ভাইরাল হয়। মুসলমানদের বাড়ির ভাঙচুর, মসজিদ, কবরস্থানে আগুন কিংবা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসার একাধিক ভুয়া দাবিকে ঘিরে কমেন্ট সেশনেও দেখা যায় ব্যাপক সমালোচনা। বিভ্রান্তি যখন চূড়ান্ত রূপ ধারণ করে তখন দেখা যায় ভারত ও বাংলাদেশের একাধিক পুরনো ভিডিওকে সাম্প্রদায়িক হামলা বা দেশ ত্যাগের দাবিতে ছড়ানো হয়েছে। দাবিগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরপরই একটি ভিডিও তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে। মুহূর্তেই দাবিটি ছড়িয়ে পড়লে কমেন্ট সেকশন জুড়ে তৈরি হয় সমালোচনার ঝড়। কিন্তু বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে উঠে আসে এক ভিন্ন চিত্র। ছড়ানো ভিডিওটি পুরনো ও ভিন্ন ঘটনার। ভিডিওটি গত মার্চে ভারতের উত্তর দিল্লির ওয়াজিরাবাদের একটি কবরস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার, যেখানে কিছু দুর্বৃত্ত কবর ক্ষতিগ্রস্ত করে আগুন ধরিয়ে দেয়। আলোচিত ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন পরবর্তী সহিংসতার কোনো সংযোগ নেই। ওদিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় জামায়াত ও বিজেপির একতরফা জয়ের দাবিতে ছড়ানো গেরুয়া সবুজ একটি ম্যাপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে ম্যাপটি যাচাই করে দেখা যায় এটি ভুল তথ্য নির্ভর ও বিভ্রান্তিকর। ম্যাপটিতে বাংলাদেশের 19টি সীমান্ত জেলায় জামায়াতের পূর্ণ জয়ের দাবি করা হলেও বাস্তবে অধিকাংশ জেলায় বিএনপি বেশি আসনে জয় পেয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গেও তৃণমূল ও অন্যান্য দলের উপস্থিতি থাকা সত্ত্বেও ম্যাপটিতে একতরফা বিজেপির প্রভাব দেখানো হয়েছে। আবার পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরপরই বাংলাদেশে মানুষ পালিয়ে আসছে এমন দাবিতে ছড়ানো ভিডিওটিও সম্পূর্ণ ভিন্ন ঘটনার। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি ভারতের নয়, বরং গত বছরের নভেম্বরে বাংলাদেশে চরমোনাই মাহফিল শেষে মুসল্লিদের লঞ্চে ওঠার দৃশ্য। সত্যি সীমান্ত পেরিয়ে মানুষের ঢল নামলে তা ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ পেত, কিন্তু এমন কোনো ঘটনার তথ্য মেলেনি। গুজব এখানেই শেষ নয়। কলকাতায় মসজিদে হামলার দাবিতে প্রচারিত একটি ভিডিও নিয়ে তৈরি হয় ব্যাপক উত্তেজনা ও বিভ্রান্তি। তবে ফ্যাক্ট ওয়াচ টিম জানায় ভিডিওটি আসলে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অফিস ভাঙচুরের দৃশ্য। ইন্ডিয়া টুডের 5ই মে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন সহ বেশ কিছু গণমাধ্যমেও জাহাঙ্গীর খানের অফিস ভাঙচুরের তথ্য পাওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। যুক্ত হচ্ছি তার সাথে। অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রতিবেদনটি আমরা দেখছিলাম গতানুগতিকভাবেই সাম্প্রতিক যে বিষয়গুলো বিশ্ব মিডিয়া থেকে শুরু করে দেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বা সমালোচিত সেই বিষয়গুলোকে ঘিরেই আমরা অপতথ্য এবং গুজবের ব্যাপক প্রকোপ দেখতে পাচ্ছি এবং চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি। যেমন যদি আমরা পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গ দেখি, সেখানেও বেশ কিছু অপতথ্য গুজব রয়েছে। এছাড়া আমাদের দেশের বেশ কিছু সংবেদনশীল বিষয় নিয়েও নানা সময় আমরা গুজব এবং অপতথ্য ছড়াতে দেখছি। একটু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে জানতে চাই, এই ধরনের গুজব এবং এই ধরনের অপতথ্যগুলো আসলে রাজনীতির মাঠে কতটুকু প্রভাবিত করতে পারে? ধন্যবাদ আপনাকে এবং প্রত্যেক টিভির সংশ্লিষ্ট সবাইকে। আসলে সাম্প্রতিক সময়ে ভারতের যে নির্বাচন, ভারত তো একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে যে রিউমার ছড়ানো হচ্ছে বা মিস ইনফরমেশন বলেন বা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, অপতথ্য ছড়ানো হচ্ছে, এটার পিছনে আমি বলবো যে আসলে এই যে অপতথ্য, এটার পিছনে কিন্তু রাজনৈতিক কারণ থাকতে পারে, বাণিজ্যিক অর্থনৈতিক কারণ থাকতে পারে এবং সাম্প্রদায়িক কারণও থাকতে পারে। বিশেষ করে আমি বলবো যে এটা রাজনৈতিক কারণ এবং আরেকটা অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটা এই অর্থে যে এখন যেহেতু
ভারতে যে বিজেপি ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশেও কিছু রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক তারা একটি জনমত পাবলিক ওপিনিয়ন তৈরি করার চেষ্টা করছে। মানে ভারতে যেহেতু তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটেছে এবং সেখানে একটি রাজনৈতিক দলের উত্থান ঘটেছে, সেটা বাংলাদেশেও একটি রাজনৈতিক দলের তাদের মতাদর্শ কিংবা তাদের যে দলীয় মতাদর্শ, ভারতের বিজেপির যে দলীয় মতাদর্শ, সেরকম রাজনৈতিক দল কিন্তু আমাদের দেশেও আছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তাদের মধ্যে এই ধরনের একটি প্রোপাগেশন কিংবা একটি প্রচারণা থাকতে পারে এবং তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় কিংবা টুইটারে কিংবা অন্যান্য যে সামাজিক মাধ্যম সেখানে তারা সক্রিয় থাকে, যেটা ভারতের ক্ষেত্রে হয়েছে। এবং বিশেষ করে যখন নির্বাচন আসে তখন কিন্তু শুধু বাংলাদেশ কিংবা ভারত বা পাকিস্তান নয়, এটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কান্ট্রিগুলোতেও কিন্তু ফলস নেগেটিভ তৈরি করা, মিস ইনফরমেশন তৈরি করা, ডিসইনফরমেশন তৈরি করা এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়া এবং একটি রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা, যে দলকে বা যে পার্টিকে সমর্থন করে তাদের সপক্ষে একটি নেগেটিভ দাঁড় করানো এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া। আরেকটা হচ্ছে মানুষের আবেগ। এই যে সাম্প্রতিক সময়ে যে হিন্দু মুসলমানের যে ব্যাপারটি এবং রাজনৈতিক যে মতাদর্শগত যে ব্যাপারটি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং বাংলাদেশের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামীর মধ্যে যে মতাদর্শগত যে পার্থক্য এবং ভারতে যে তৃণমূল কংগ্রেস বা ন্যাশনাল কংগ্রেস বা বিজেপির মধ্যে যে মতাদর্শগত পার্থক্য, সেটাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল এবং সমর্থক তারা তাদের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে এবং জনগণকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটার অংশ হিসেবে এটা হচ্ছে। আরেকটা হচ্ছে কি, এই যে মানুষের আবেগ এবং অনুভূতি যে রাজনৈতিক দলের প্রতি বা ধর্মীয় বিশ্বাসের প্রতি, মূল্যবোধের প্রতি, এটাকে আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে যাতে প্রচুর পরিমাণ লাইক, ভিউ এবং শেয়ার পাওয়া যায়। ডক্টর আক্কাস আহমেদ, আমরা বিষয়টি আপনি বেশ কিছু দিক আসলে তুলে ধরেছেন, একদম মানুষের মনোভাব থেকে শুরু করে রাজনৈতিক এজেন্ডা থেকে শুরু করে আমরা মানুষের আবেগ নিয়েও যে কাজ করা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু আমরা চলে আসতে চাই আমাদের দেশের পরিস্থিতিতে। এরকম অপতথ্য এবং গুজব কিন্তু একদম নির্বাচন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। নানা ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, পক্ষ বিপক্ষ থাকছে, এআই, ডিপফেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে যথেষ্ট পরিমাণ আমরা দেখছি গুজবকে তৈরি করা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এই যখন পরিস্থিতি, কি মনে করেন বাংলাদেশ আসলে কতটুকু প্রস্তুত এই ধরনের গুজব বা অপতথ্যকে সামাল দেওয়ার জন্য? হ্যাঁ, ধন্যবাদ। এটা একটি খুব ভালো প্রশ্ন। আসলে আমাদের তো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক যে প্রাতিষ্ঠানিকীকরণ, সেটার জন্য আমাদের স্ট্রং মিডিয়া দরকার এবং আমাদের সত্য এবং সঠিক তথ্য আমাদের উপস্থাপন করা দরকার। বিশেষ করে সোশ্যাল মিডিয়া বলেন, গুগল বলেন, টুইটার বলেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যাতে আমাদের গণতান্ত্রিক সংহতিকরণ, গণতান্ত্রিক উন্নয়ন, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকরণকে কোনোভাবে বাধাগ্রস্ত না করা যায় এবং হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং শান্তি, বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা, যে একটি দলমত নির্বিশেষে সবাই যাতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারে এবং রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে গণতান্ত্রিক যে সংস্কৃতির যে চর্চা সেটা অব্যাহত রাখতে পারে এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে পারে। এইটার জন্য আমি মনে করি যে বর্তমান যে সরকারের যে বিভিন্ন পদক্ষেপ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের পদক্ষেপগুলো প্রশংসনীয়। বিশেষ করে আমি এখানে একটি কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে দক্ষিণ পূর্ব এশীয় একটি দেশ, এই যে আপনি যদি বলেন যে সিঙ্গাপুরে 2022 সালে সেখানে একটি আইন হয়েছে। সেই আইনটি হচ্ছে কি, আপনার এই যে ফলস নেগেটিভ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনকে ফাইট করার জন্য তাদের ওখানে কিন্তু একটা শক্ত আইন হয়েছে, যে আইনের মাধ্যমে কেউ যদি কোনো প্রোপাগান্ডা তৈরি করে কিংবা তার ব্যক্তিগত বা রাজনৈতিক দলের বা অন্য কোনো স্বার্থে যদি কোনো মিথ্যা অপতথ্য প্রচার করা হয় সামাজিক মাধ্যমে, তখন কিন্তু জেল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করার চিন্তা ভাবনা করছে এবং অনেক দেশ সেটা করেছে। তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি বলবো যে এই যে আমি যে সিঙ্গাপুরের যে মডেলের কথা বললাম, আমাদের দেশে যদি সেভাবে যেমন আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, সেটাকে রিজুভেনেট করে অথবা নতুন কোনো আইন প্রণয়নের মাধ্যমে আমাদের দেশে যে ডিজিটাল সিকিউরিটি এবং যে সরকার বিরোধী, রাজনৈতিক দল বিরোধী, আমাদের সংবিধান বিরোধী, আমাদের যে বিচার বিভাগ বিরোধী যে বিভিন্ন প্রোপাগান্ডা এবং আমাদের আইন বিভাগ বিরোধী এবং সরকার বিরোধী যে প্রোপাগান্ডা, সেগুলোকে আমি মনে করি যে সরকার চাইলে কাউন্টার নেগেটিভ তৈরি করে অথবা
লিগ্যাল ফ্রেমওয়ার্ক, একটি আইনি কাঠামো তৈরি করে সেটার যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এই পরিস্থিতিকে আসলে সামাল দেওয়া আসলে তখনই সহজ হবে। আপনি ঠিকই বলেছেন ডক্টর আক্কাস আহমেদ, এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অতিথি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। আবারও যুক্ত হচ্ছে তার সাথে। ডক্টর আক্কাস আহমেদ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্যায়ের আয়োজনে। বিরতির আগে আপনি বলছিলেন, ধরেন কোনো একটি অপতথ্যের বিরুদ্ধে যদি কাজ করতে হয় তাহলে যাদের এবং যে ধরনের সংস্থা রয়েছে, অর্থাৎ রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মিডিয়া, তাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে সত্যটাকে সবার সামনে উপস্থাপন করার জন্য। একটা উদাহরণ দিতে চাই, কোনো রাজনৈতিক দল যদি তার নিজের কথা বলতে চায়, হয়তো সে 1, 2, 5 অথবা সর্বোচ্চ 10 থেকে 20টা অ্যাকাউন্ট থেকে সেই সত্যটা আসলে জানাতে পারবে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা অপতথ্যের যে ধরনের ধরন দেখছি, একাধারে একই অপতথ্য 5,000, 10,000 এমনকি 50,000 অ্যাকাউন্ট থেকে একই সাথে ভুল তথ্যগুলো ছড়ানো হয়। তাহলে সেই ক্ষেত্রে আসলে এই বিষয়টিকে এই সংস্থাগুলো এককভাবে কি বিষয়গুলো সামাল দিতে পারবে, নাকি সবাইকে একসাথে কাজ করতে হবে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে একটা রাষ্ট্রের স্টেক হোল্ডার তো শুধুমাত্র সরকার না, কিংবা রাজনৈতিক দল না। একটা রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। আপনি সেখানে সিভিল সোসাইটি বলেন, তারপরে পলিটিক্যাল পার্টি বলেন, কিংবা সরকার বলেন, কিংবা সাধারণ জনগণ, ছাত্র, শিক্ষক, তারপরে হচ্ছে কি এনজিও, কৃষক, শ্রমিক, সব ব্যবসায়ী, সব শ্রেণী পেশার মানুষেরই কিন্তু একটি রাষ্ট্রের অংশীদার। কাজেই সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে সচেতনতার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আমরা যেমন ধরুন খুব সহজে আমরা যে কোনো একটা জিনিস কমেন্ট করি কিংবা শেয়ার করি, এটা আসলে উন্নত রাষ্ট্রে, যেখানে আমি বলবো যে সেখানেও কিন্তু সমস্যা আছে। সেখানেও কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে এই যে রিউমার কিংবা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এটা একটা সমস্যা। আপনি ইউকে তে ধরেন, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব জায়গায় এগুলো হচ্ছে, শুধু আমাদের দেশে না। কাজেই সেই জায়গা থেকে যদি বলি, তাহলে সেটা ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে ইনফরমেশনটাকে যাচাই বাছাই করে শেয়ারিং করা দরকার, এবং সেটা কমেন্ট করা দরকার, অথবা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দরকার। আর বিশেষ সেক্ষেত্রে করে ডক্টর আমাদের আক্কাস, আমি যেটা জায়গায়- জানতে চাই, সাধারণ মানুষ কি তাহলে এই বিষয়গুলো নিয়ে আসলে সচেতন? আপনি যে বলছেন বিষয়গুলো নিয়ে যখন একটু সচেতনভাবে যখন শেয়ার কমেন্ট করা দরকার, এখনকার সময় অনুযায়ী আপনি কি মনে করছেন সাধারণ স্মার্টফোন ব্যবহারকারী কতটা সচেতনতা নিয়ে আসলে এই তথ্যগুলো শেয়ার করেন বলে মনে করেন আপনি? ধন্যবাদ। আসলে আমরা তো উন্নয়নশীল রাষ্ট্র। আমাদের শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে কি আমরা একটি ক্রান্তিকালীন সমাজের মধ্য দিয়ে আমরা একটি উন্নত সমাজের দিকে ধাবিত হচ্ছি। আমাদের অনেক সুবিধাও আছে, অসুবিধাও আছে। তো কাজেই বলবো যে আমাদের যেহেতু শিক্ষার হার এখনো 100% শিক্ষিত আমরা হইনি, বা আমাদের জাতি 100% শিক্ষিত না, কাজে সেক্ষেত্রে আমাদের যে ডিজিটাল লিটারেসি কিংবা কম্পিউটার লিটারেসি, কিংবা আপনাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম, কিংবা আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক দল এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো জনগণের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন আমলাতন্ত্রের সাথে সম্পৃক্ত, তারপরে হচ্ছে যে বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে সম্পৃক্ত, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং বিশেষ করে আমাদের দেশে যে তথ্য প্রযুক্তির যে ব্যাপক প্রসার, সেটাকে যাতে মানুষ দেশের উন্নয়নে, স্থিতিশীলতার কাজে লাগাতে পারে, সেজন্য জনগণকে সে ব্যাপারে সুশিক্ষিত করতে হবে। সামাজিক সচেতনতার জায়গা এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সেটা নিয়ে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংহতি এবং ঐক্য, জাতীয় স্বার্থে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সবাই মিলে কাজ করতে হবে। শুধুমাত্র একটি দল ক্ষমতায় আছে তারাই সবকিছু করবে এমন না। বিরোধী দল এবং যারা আরো বিভিন্ন রাজনৈতিক দল আছে, কিংবা সামাজিক সাংস্কৃতিক দল আছে, বিভিন্ন সিভিল সোসাইটি আছে, এবং আমলারা আছে, শিক্ষকরা আছে, সবাই কাজ করতে হবে, ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা যে বলবো যে সেই যে একটি ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের যে জায়গাটি, সেটাকে আমরা ফাইট করতে পারবো। তাহলে বিশেষ সেই ক্ষেত্রে করে আপনি কি মনে আমাদের- করেন যে আমাদের একজন অধ্যাপক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পরিস্থিতি, আমাদের যদি এই ধরনের অপতথ্য এবং মানুষকে সচেতন করার ক্ষেত্রে যদি আগে থেকে পরিকল্পনা করতে হয়, তাহলে আপনি কি মনে করেন যুব সমাজের জন্য এই ধরনের সচেতনতা শিক্ষা ব্যবস্থায় কি নিয়ে আসার প্রয়োজনীয়তা দেখেন? ডেফিনেটলি শিক্ষা ব্যবস্থায় আমাদের বর্তমান যে শিক্ষা কারিকুলাম, এবং সেখানে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল এবং কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত কারিকুলামে আমাদের কম্পিউটার লিটারেসি
এবং এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং আমাদের যে এই যে মিস ইনফরমেশন টেকনোলজি, সে ব্যাপারে আমি মনে করি যে যথাযথ সিলেবাস এবং কারিকুলাম সেখানে সন্নিবেশন করা দরকার, যাতে মানুষ উপযুক্ত শিক্ষা পায় এবং এগুলোর ব্যাপারে যথাযথ জ্ঞান আহরণ করতে পারে, যাতে ভবিষ্যতে এই যে আমাদের দেশের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র হয়, বিভিন্ন ন্যারেটিভ তৈরি হচ্ছে, আমাদের যে শত্রুপক্ষ তারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে, আমাদের উন্নয়নের বিরুদ্ধে, আমাদের গণতান্ত্রিক উত্তরণের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, রাজনৈতিক দলগুলো বিরুদ্ধে হচ্ছে, দেশের সরকারের বিরুদ্ধে হচ্ছে। এগুলোকে আমাদেরকে যথাসময়ে যথাযথভাবে আইনি কাঠামোর মাধ্যমে হোক, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সিভিল সোসাইটি সবাইকে এগিয়ে আসতে হবে। এবং এই যে আমাদের শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন এবং যে তথ্য প্রযুক্তির যে সন্নিবেশন শিক্ষা ব্যবস্থা, সেটাকে নিয়ে আসতে হবে। এবং উন্নত রাষ্ট্রের যে তথ্য প্রযুক্তির যে ব্যাপারটা, এই যে আমাদের যে 100% ডিজিটালাইজেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এবং তাহলে রাষ্ট্রীয় মূলত ব্যবস্থায় নিয়ে আমাদের আসতে হবে। আমরা যেটি একটি মোটা দাগে যদি আমরা বলতে চাই, তাহলে এখনই আমাদেরকে পরিকল্পনাটা করে ফেলতে হবে, আইন থেকে শুরু করে, নীতি থেকে শুরু করে, সচেতনতা থেকে শুরু করে। কারণ আসন্ন সময়গুলোতে যে ধরনের অপতথ্যের ব্যাপ্তি আসছে, মানুষ যদি সচেতন না হয়, আইন যদি শক্ত না হয়, তাহলে এই বিষয়টি আসলে অনেক কঠিন হবে সামাল দেওয়া, যদি মোটা দাগে তাই বলি। ধন্যবাদ ডক্টর আক্কাস আহমেদ, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আজ আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ৭১ নিয়ে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা হিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/ফেক নিউজ স্ক্যানারে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১ সাথে।